আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ শাহজাহান মণ্ডল, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়াবো সাউন্ড পলিউশন। এই সাউন্ড পলিউশন অনার্স সেকেন্ড ইয়ার এনভায়রনমেন্টাল বায়োলজির সিলেবাসের অংশ এবং বিএসসি সেকেন্ড ইয়ার পাস কোর্স, বিশেষ করে ইকোলজি চ্যাপ্টারের একটা অংশ। তো আমরা গত ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম ওয়াটার পলিউশন, অর্থাৎ পানি দূষণ। সেখানে আমরা দূষণের সংজ্ঞা, দূষকের সংজ্ঞা এবং পানি দূষণ, যে পানির যে কোনো পরিবর্তন, ভৌত এবং রাসায়নিক যে কোনো পরিবর্তন হইলেই বা বিরূপ প্রভাব বিস্তারকারী যে কোনো পরিবর্তনটাই হচ্ছে পানি দূষণ। আমরা গত ক্লাসে পানি দূষণের উৎস, পানি দূষণের কারণ এবং পানি দূষণের নিয়ন্ত্রণ পড়েছি এবং আমরা আরও পড়েছি আর্সেনিক সম্পর্কে, আর্সেনিকের উৎসের কারণ, প্রভাব, ক্ষতিকর দিক, এই সাইটগুলো নিয়ে আলোচনা করেছি। এছাড়া পানি দূষণের উপর দুটো রোগের কথা আমরা পড়েছি, বিশেষ করে মিনামেটা আর ইটাই রোগ সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা পড়ব শব্দ দূষণ। তা শব্দ দূষণ, তা শব্দের নির্দিষ্ট একটা সীমা আছে, সেটা হলো 20 থেকে 20,000। এই শ্রুতি সীমার মধ্যে যদি শব্দ থাকে তাহলে দেখা যায় যে শব্দ দূষণ সাধারণত হয় না। এর বেশি হলে শব্দ দূষিত হয়ে যায়। তা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আমাদের আজকের আলোচনার বিষয়গুলো কি থাকছে সেগুলো আমরা দেখে নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নেই আজকে আমরা কি কি বিষয়গুলো আলোচনা করব। প্রথমে আমরা শব্দ দূষণ সম্পর্কে জানব, তারপরে কিছু শর্ট কোশ্চেন বিশেষ করে শিখব। বেল এবং ডেসিবেল, শ্রুতি সীমা, মাস্কিং প্রভাব এবং একটা পার্থক্য শিখব, সুরযুক্ত এবং সুবর্জিত শব্দের পার্থক্য। এছাড়া আমরা যে শব্দ দূষণের কারণ, মানব স্বাস্থ্যের উপর শব্দ দূষণের প্রভাব এবং শব্দ দূষণের নিয়ন্ত্রণ, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। প্রথমেই আমরা শব্দ দূষণের সংজ্ঞা একটু ব্যাপক হারে জানার চেষ্টা করব। বায়ুতে বা জীব পরিবেশে সহনশীল মাত্রা অপেক্ষা তীব্র শব্দের উপস্থিতি যা মানুষের ক্ষতি সাধন করে তাকে বলা হয় শব্দ দূষণ। শব্দের মাধ্যমে মানুষ এবং অন্যান্য প্রাণী পরস্পরের সহিত যোগাযোগ রক্ষা করে, কিন্তু অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর মাত্রাতিরিক্ত শব্দ মানুষের বিরক্তি ঘটায়, দেহের ক্ষতি সাধন করে, এমনকি বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে। তাই শব্দের মাত্রা এবং তীব্রতা যখন অসহ্য অপ্রীতিকর অবস্থায় পৌঁছে তা মানুষের অস্বস্তি এবং মানসিক যন্ত্রণার সৃষ্টি করে, তখন তাকে আমরা শব্দ দূষণ বলি। ইপি উডাম 1971 সালে শব্দ দূষণের সংজ্ঞা দিয়েছে এভাবে: কোনো বিচার বিশ্লেষণ ছাড়াই অবাঞ্ছিত শব্দে বায়ুমণ্ডলে জমা হওয়া বা স্তূপীকরণকে শব্দ দূষণ বলে। তাহলে আমরা শব্দ দূষণের সংজ্ঞাটি শিখে নিলাম। এখন আমরা বেল এবং ডেসিবেল এই সম্পর্কে জানার চেষ্টা করব। তাছাড়া শব্দ হচ্ছে বা শব্দ মাপার এককে বলা হয় কম্পাঙ্ক। প্রতি সেকেন্ডে একটি কম্পাঙ্ককে বিখ্যাত বিজ্ঞানী হার্স এর নাম অনুসারে
ওনার নাম অনুসারে এই কম্পনকে হার্জ বলা হয়। মানুষ কান দিয়ে 20 থেকে 20,000 হার্জ পর্যন্ত শব্দ শুনতে পারে। শব্দের প্রাবল্য বোঝাতে বেল এবং ডেসিবেল এই শব্দগুলি ব্যবহার করা হয়। সাধারণত 1/0কে ডেসিবেল বলা হয়। বেল এবং ডেসিবেল হলো শব্দের তীব্রতা নির্দেশক একক। তার মানে বেল এবং ডেসিবেল দুটি হচ্ছে শব্দের তীব্রতা মাপের একক। তা আমরা এখন ডেসিবেল সম্পর্কে জানার চেষ্টা করব। ডেসিবেল হচ্ছে যে প্রমাণ তীব্রতা থেকে 10 গুণ তীব্রতা সম্পন্ন কোন শব্দের তীব্রতা লেভেলকে 1 ডেসিবেল বলা হয়। তা 1 ডেসিবেল সমান 10 লগ শব্দের তীব্রতা বাই প্রমাণ শব্দের তীব্রতা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এছাড়া আরো দুটো সংজ্ঞা আমরা জানার চেষ্টা করব। শ্রুতি সীমা। শ্রুতি সীমা হচ্ছে যেটা আমরা ইতিপূর্বে বলে ফেলছি যে কম্পনশীল জড় বস্তুর কম্পনের ফলে শব্দ তৈরি হয়। যত সংখ্যক কম্পাঙ্কের নিচে বা উপরে শব্দ শুনতে পায় না তাকে শ্রুতি সীমা বলে। তার মানে যার নিচে এবং উপরে শব্দ শুনতে পায় না সেটি হলো শ্রুতি সীমা। তা মানুষের শ্রুতি সীমা হচ্ছে 20 থেকে 20,000 হার্জ। এরপরে আমরা মাস্কিং প্রভাবটা জানার চেষ্টা করব। এই সংজ্ঞাটি মাস্কিং প্রভাব বায়ু মাধ্যমে সুবর্জিত শব্দের উপস্থিতিতে অন্যান্য প্রয়োজনীয় শব্দের শ্রবণে বাধার সৃষ্টি হয়। এই ঘটনাকে বলা হয় মাস্কিং প্রভাব। এখন আমরা জানার চেষ্টা করব এই সুরযুক্ত এবং সুরবর্জিত শব্দের পার্থক্য। সুরযুক্ত এবং সুরবর্জিত শব্দের পার্থক্য যে সুরযুক্ত শব্দ যেটা শুনতে ভালো লাগে, তার মানে যেটা যে শব্দ শুনতে ভালো লাগে সেটাই হলো সুরবর্জিত শব্দ। আর সুরযুক্ত শব্দ। আর যেটা শুনতে খারাপ লাগে সেটাই সুরবর্জিত শব্দ। আর সুরযুক্ত শব্দ পুনরাবৃত্তি ঘটে নিয়মিতভাবে। সুরযুক্ত শব্দের পুনরাবৃত্তি নিয়মিত, আর সুর বিবর্জিত শব্দের পুনরাবৃত্তি অনিয়ন্ত্রিত বা অনিয়মিত। তা সুরযুক্ত শব্দের তীব্রতা তীক্ষ্ণতার পরিবর্তন শ্রুতি সীমার মধ্যে থাকে। আমরা যে শ্রুতি সীমাগুলো বলেছি 20 থেকে 20,000 সুরযুক্ত শব্দের এটা মধ্যেই থাকবে। আর সুরবর্জিত শব্দের শ্রুতি সীমার পরিবর্তন করে বা এটা অতিক্রম করে যেতে পারে। অর্থাৎ 20 থেকে 20,000 এই সুর বিবর্জিত শব্দের মধ্যে থাকবে না। শব্দের তীব্রতা কম্পাঙ্ক নিয়মিত ঘটবে সুরযুক্ত শব্দের ক্ষেত্রে, আর সুর বিবর্জিত শব্দের ক্ষেত্রে শব্দের তীব্রতা এবং কম্পাঙ্ক অনিয়ন্ত্রিত থাকে। অর্থাৎ কম্পাঙ্ক অনিয়ন্ত্রিত থাকবে সুর বিবর্জিত শব্দে। তা সুরযুক্ত শব্দের ক্ষতির কোনো সম্ভাবনা নাই বা আশঙ্কা নেই। আর সুর বিবর্জিত শব্দের শারীরবৃত্তীয় ক্ষতি হতে পারে। তার মানে দেখা যাচ্ছে যে এখানে কোনো ক্ষতির সম্ভাবনা নাই, আর সুর বিবর্জিত শব্দের ক্ষতির সম্ভাবনা থাকবে। তা আমরা কতগুলো সংজ্ঞায় এবং কিছু শর্ট কোর্সে আলোচনা করেছি। এখন আমরা শব্দ দূষণের কারণটা পড়ব। আমরা শব্দ দূষণের বহুবিধ কারণ আছে। তা আমরা কতগুলো কারণ এখানে আলোচনা করব। তা শব্দ দূষণের প্রধান কারণ হলো কলকারখানার শব্দ। বিভিন্ন শিল্প কারখানা এবং ফ্যাক্টরিতে যে শব্দ তৈরি হয়, এই শব্দের কারণে দেখা যাচ্ছে যে মানব স্বাস্থ্যের উপর ক্ষতি সাধিত হয় বা পরিবেশ দূষিত হয়। যেমন ছাপাখানায় 100 ডেসিবেল শব্দ উৎপন্ন হয়, টেক্সটাইল মিলে 80 ডেসিবেল শব্দ উৎপন্ন হয়। এই সকল শব্দ
সাইরেনের দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং শব্দ দূষণ ঘটতে পারে। যানবাহনের উচ্চ শব্দ, বিশেষ করে ট্রেন, মোটরযান, মোটরসাইকেল, ট্যাক্সি, স্কুটার, টেম্পো, ট্র্যাক্টর ইত্যাদি চলাচলের শব্দ এবং এদের হাইড্রোলিক হর্নের বিকট শব্দ ব্যাপক এলাকার দূষণ ঘটায়। জলযানের শব্দ, লঞ্চ, স্টিমার, তারপরে স্যালোবোট, কার্গো ইত্যাদি শব্দ দূষণের একটি বড় কারণ। প্লেনের বিকট শব্দ, এটাও শব্দ দূষণের একটা উল্লেখযোগ্য কারণ। বিশেষ করে প্লেন, জেট প্লেন, সুপারসনিক এয়ারক্রাফটের যন্ত্রণাদায়ক বিকট শব্দ দূষণ ঘটায়। এছাড়া রেডিও, টেলিভিশন, ক্যাসেট প্লেয়ার ইত্যাদি শব্দ, বিশেষ করে উচ্চ ভলিউমের রেডিও, টেলিভিশন, ক্যাসেট প্লেয়ার শব্দ দূষণ ঘটায়। এসব যন্ত্র দ্বারা 75 থেকে 140 ডেসিবেল মাত্রা শব্দ দূষণ ঘটে। মাইক এবং এমপি প্লেয়ার, মিছিল, মিটিং, বিয়ে এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানে উচ্চ ভলিউমের মাইক ব্যবহার করা হয়, যা অত্যন্ত বিরক্তিকর এবং ক্ষতিকর পরিবেশ দূষণ ঘটায়। সাইরেন এবং হর্ন, কলকারখানায়, লঞ্চ, স্টিমার, জেলখানার এবং কিছু সরকারি অফিসের হর্নের বিকট শব্দ দূষণ ঘটায়। অন্যান্য শব্দ উৎপাদনকারী কাজ, বিশেষ করে জেনারেটর, নির্মাণ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্র, কাপড় কাচা, আটা এবং চাল গুঁড়া করা ইত্যাদি কাজের শব্দ দূষণ ঘটে। বোমা এবং পটকার শব্দ দূষণ ঘটায়। বোমা এবং পটকার শব্দ দূষণ ঘটাতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা শব্দ দূষণের কতগুলি কারণ বলেছি। বিশেষ করে শিল্প কারখানায় শব্দ, তারপরে যানবাহনের শব্দ, জলযানের শব্দ, প্লেনের শব্দ, রেডিও, টেলিভিশন থেকে শব্দ তৈরি হয়, মাইক এবং এমপি প্লেয়ার এ থেকে শব্দ, সাইরেন, হর্ন এবং অন্যান্য বিশেষ করে জেনারেটর, নির্মাণ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্র, কাপড় কাচা ইত্যাদি কারণে শব্দ দূষণ ঘটতে পারে। এখন আমরা এই শব্দ দূষণের প্রভাব অথবা মানব স্বাস্থ্যের উপর শব্দ দূষণের প্রভাব নিয়ে আমরা আলোচনা করব। তো শব্দ দূষণের অস্থায়ী কিছু প্রভাব আছে। কোনো কারণে হঠাৎ কোনো বিকট শব্দ মানুষের কানের পর্দার সাময়িক ক্ষতি হতে পারে। দীর্ঘ সময় 90 ডেসিবেল শব্দের মধ্যে থাকলে আংশিক বধিরতা দেখা দিতে পারে। অনেকক্ষণ ধরে 125 ডেসিবেল শব্দের যন্ত্রণা কষ্টদায়ক হয়ে ওঠে। জেট প্লেনের এবং মাইকের আওয়াজ প্রভৃতি অনেক সময় প্রয়োজনীয় শব্দ শ্রবণে বাধা দেয়, একে মাস্কিং বলা হয়। তার মানে আমরা শব্দ দূষণের কিছু অস্থায়ী প্রভাব আলোচনা করলাম। সেখানে 125 ডেসিবেল পর্যন্ত শব্দ দূষণ করতে পারে এবং অস্থায়ীভাবে এটা ক্ষতি করতে পারে বা বধিরতা পর্যন্ত দেখা দিতে পারে। শব্দ দূষণের দীর্ঘস্থায়ী প্রভাব, মানব স্বাস্থ্যের উপর শব্দ দূষণের দীর্ঘস্থায়ী প্রভাব নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া শব্দ দূষণের কিছু পরোক্ষ প্রভাব আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। শব্দ দূষণের দীর্ঘস্থায়ী প্রভাব, অনেক দিন ধরে 100 ডেসিবেল শব্দের মধ্যে কাটালে বধিরতা দেখা দিতে পারে, কারণ অর্গান অফ কোষের কোষগুলো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে। 160 ডেসিবেল মাত্রা বিকট শব্দ কানের পর্দা ছিঁড়ে যায়, ফলে মানুষ স্থায়ীভাবে শ্রবণ ক্ষমতা হারাতে পারে। দীর্ঘস্থায়ী সুতীব্র আওয়াজ মানুষের হৃৎপিণ্ডের উপর প্রভাব ফেলতে পারে। এতে হৃৎস্পন্দনের হার সাধারণত অনেক বেড়ে যায় অথবা কমে যেতে পারে। ফলে দেখা যায় হাইপোগ্লাইসেমিয়া রোগ দেখা দিতে পারে। শ্বেত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পেতে পারে। শব্দ দূষণে ধমনী রক্তচাপ অনেক বেড়ে যায়। তার মানে শব্দ দূষণের কারণে রক্তচাপ অনেক বেড়ে যেতে পারে।
শব্দ দূষণের প্রভাবে অর্থাৎ 130 ডেসিবেল অতিক্রম করে, তাহলে অনেক সময় বমি এবং জীবাণু ভাব দেখা দিতে পারে। শব্দ দূষণের ফলে শ্বাস প্রশ্বাসের হার পরিবর্তন হয়। উঁচু তীব্র শব্দের প্রভাবে শব্দের শ্রবণ গভীরতা বেড়ে যায়, অর্থাৎ শোষণ গভীরতা বেড়ে যেতে পারে এবং শ্বাস প্রশ্বাস দ্রুত শ্বাস প্রশ্বাস হতে পারে। অনেকদিন ধরে সুপরিচিত শব্দ অনিদ্রা দেখা দিতে পারে এবং বিভিন্ন কাজের একাগ্রতা নষ্ট হয়ে যায়, এর ফলে কর্মক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। বিকট শব্দ মাথা ব্যথা এবং উত্তেজনা দেখা দিতে পারে। যন্ত্রণাদায়ক শব্দ স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করতে পারে, ফলে স্মৃতিশক্তি লোপ পেতে পারে। শব্দ দূষণের ফলে স্বয়ংক্রিয় নার্ভতন্ত্রের বৃদ্ধি এবং সৃষ্টীয় নার্ভের ক্ষতি হতে পারে। শব্দ দূষণের কারণে চোখের ক্ষতি হতে পারে, বিশেষ করে দৃষ্টি শক্তির ত্রুটি এবং বিভিন্ন রঙের আলো চেনার ক্ষমতা হারিয়ে যেতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শব্দ দূষণের দীর্ঘস্থায়ী প্রভাব নিয়ে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শব্দ দূষণের কিছু পরোক্ষ প্রভাব আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং লাস্ট শব্দ দূষণের নিয়ন্ত্রণ নিয়ে শেষ করব। শব্দ দূষণের বিশেষ করে পরোক্ষ প্রভাব: সুবর্জিত শব্দের দীর্ঘস্থায়ী প্রভাবে হৃদস্পন্দন পরিবর্তিত হতে পারে। সুবর্জিত শব্দের প্রভাবে গড় রক্তচাপ বৃদ্ধি পায়। তীব্র শব্দের প্রভাবে রক্তে ক্যালসিয়ামের মাত্রা হ্রাস পায়। তীব্র শব্দের প্রভাবে রক্তে দানাযুক্ত এবং শ্বেত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পেতে পারে। শব্দ দূষণের ফলে রাতকানা রোগ হতে পারে। তারপরে চোখের অন্ধের প্রসারণ হতে পারে। শব্দ দূষণের ফলে চোখে বর্ণ প্রত্যক্ষকরণ হ্রাস পেতে পারে। শব্দ দূষণের কারণে নার্ভের ক্ষতি হতে পারে। শব্দ দূষণের ফলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এবং চলাচল ক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। শব্দ দূষণের ফলে মাথা ব্যথা এবং উত্তেজিত হওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে। শব্দ দূষণের ফলে স্মৃতিশক্তি হ্রাস পেতে পারে। শব্দ দূষণের ফলে শ্রমজীবী মানুষের মানসিক অবসাদ এবং কাজে অনীহার সৃষ্টি হতে পারে। এগুলো হচ্ছে পরোক্ষ প্রভাব। এখন আমরা শব্দ দূষণের নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, শব্দ দূষণের নিয়ন্ত্রণ অনেকটাই কারণ এবং প্রভাব করার পরে মোটামুটি বোঝা যায় কিভাবে নিয়ন্ত্রণটা হতে হবে। শব্দ দূষণের একটা বড় অংশ জুড়ে রয়েছে ক্রমাগত গাড়ি চলাচলের শব্দ, প্রয়োজন অপ্রয়োজনীয় তীব্র হর্ন বাজানো এবং অপরিকল্পিত শিল্পায়ন, বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠান স্পিকারের ব্যবহার, লাউড স্পিকারের ব্যবহার, বিশেষ করে বিভিন্ন রকম শব্দ বাজি ফোটানো ইত্যাদি ইত্যাদি। তারপর আমরা শব্দ দূষণের কতগুলো নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করব। প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে শব্দ দূষণ হ্রাস করা যেতে পারে। প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে কিভাবে শব্দ দূষণ হ্রাস করা যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রযুক্তির উন্নতি ঘটিয়ে এবং নতুন সংযোজন করে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা যেতে পারে। বিভিন্ন শিল্পের মেশিনে পুরানো যন্ত্রের বদলে আধুনিক যন্ত্র ব্যবহার করে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা যেতে পারে। বিমানের বা ট্রাকের বা মোটরসাইকেল প্রভৃতির ইঞ্জিনকে শব্দ অপরিবাহী বা শব্দ অবৈধ বস্তু দিয়ে আচ্ছাদিত করে শব্দের তীব্রতা হ্রাস করা যেতে পারে। বিভিন্ন শিল্পে অন্য কোনো স্থানে 40 ডেসিবেল বা তার বেশি শব্দের প্রভাব রয়েছে, এমন পরিবেশে কাজ না করার ব্যবস্থা করতে হবে। বাড়িতে আমরা বিভিন্ন রকম যন্ত্র ব্যবহার করি, বিশেষ করে ওয়াশিং মেশিন, তারপরে গ্রাইন্ডার, ক্লিনার
প্রভৃতি। এদের ব্যবহারের সময় শব্দ দূষণ ঘটে, তাই প্রযুক্তির মাধ্যমে কম শব্দ উৎপাদনকারী সরঞ্জাম তৈরি করে দূষণ নিয়ন্ত্রণ করা যেতে পারে। কম শব্দ উৎপাদনকারী ইঞ্জিন, উন্নত মানের ম্যাগনেটিক এবং ট্রেন তৈরি করা উচিত। অর্থাৎ কম শব্দ উৎপাদনকারী ইঞ্জিন, উন্নত মানের ম্যাগনেটিক ট্রেন তৈরি করা উচিত। আইন প্রণয়নের মাধ্যমে শব্দ দূষণ করা যেতে পারে। ঘনবসতি অঞ্চলে শব্দ উৎপাদনকারী শিল্প স্থাপন নিষিদ্ধ করা যেতে পারে। ধর্মীয় সামাজিক অনুষ্ঠানে লাউড স্পিকারের শব্দ সীমারেখার মধ্যে রাখা যেতে পারে। যানবাহনের ইঞ্জিনের মান উন্নত করা যেতে পারে। যানবাহনের গতি হ্রাস করে নন স্টপ নীতি চালু করা যেতে পারে। স্কুল, কলেজ, অফিস, আদালত, হাসপাতাল শব্দ উৎপাদন নিষিদ্ধ করা যেতে পারে। গাড়ির হর্ন বাজানো বন্ধ রাখা যেতে পারে। সামাজিক অনুষ্ঠানে, পূজা পার্বণে আতশবাজি নিষিদ্ধ করা যেতে পারে। বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় জনবসতি স্থাপন না করা। জনবহুল অঞ্চল থেকে নির্দিষ্ট দূরত্বে হাইওয়েগুলোর রুট পরিবর্তন করা। প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি আইন প্রণয়নের মাধ্যমে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা যেতে পারে। এছাড়া পরিবেশ নিয়ন্ত্রণের আরেকটি কারণ হতে পারে। পরিবেশ নিয়ন্ত্রণ, শহর অঞ্চলের দুপাশে গাছ পুঁতে শব্দ দূষণ কমানো যেতে পারে। তার মানে বেশি গাছ থাকলে শব্দ দূষণ নিয়ন্ত্রণ হয়ে যায়। বিশেষ করে নারকেল, নিম, অশোক, তেঁতুল, বট প্রভৃতি শব্দ দূষণকারী উদ্ভিদ। শব্দ দূষণ থেকে বাঁচার জন্য ঘরের প্রাচীর, মেঝে এবং ছাদ প্রভৃতি শব্দ নিরোধক কাঠ বা অন্যান্য বস্তু দিয়ে শব্দ নিয়ন্ত্রণ করা যেতে পারে। শিল্প অঞ্চলে কারখানা শব্দ সৃষ্টিকারী এলাকার চারিদিকে একটা জোন তৈরি করা যেতে পারে। জনসচেতনতার মাধ্যমে শব্দ নিয়ন্ত্রণ করা যেতে পারে। প্রতিটি নাগরিক যাতে তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্বন্ধে সচেতন থাকে সেরূপ শিক্ষা দেওয়া যেতে পারে। রেডিও, টেলিভিশন, সংবাদপত্র প্রভৃতি প্রচারের মাধ্যমে দূষণের কুফল সম্বন্ধে মানুষকে জানানো যেতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শব্দ দূষণ নিয়ন্ত্রণের কয়েকটি কারণ নিয়ে আলোচনা করলাম। বিশেষ করে প্রযুক্তির মাধ্যমে, আইন প্রণয়নের মাধ্যমে, পরিবেশ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতার সৃষ্টির মাধ্যমে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এর আগের ক্লাসে বিশেষ করে পানি দূষণ সম্পর্কে জানছি। আজকে আমরা শব্দ দূষণ সম্পর্কে জানলাম। বিশেষ করে কিছু শর্ট কোশ্চেন আমরা পড়েছি। শব্দ দূষণ কি, শ্রুতিসীমা কি, সুর বর্জিত এবং সুর বিবর্জিত বর্গের পার্থক্য, আমরা শব্দ দূষণের কারণ, শব্দ দূষণের মানব স্বাস্থ্যের উপর কী প্রভাব পড়তে পারে এবং শব্দ দূষণের নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করেছি। আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের এর পরবর্তীতে বায়ু দূষণ নিয়ে আমরা হয়তো আলোচনা করব আরেকটি বা দুটি ক্লাসে। আজকে আমরা এই পর্যন্তই রাখবো। তোমরা এই ক্লাসটি বিএসসি যারা সেকেন্ড ইয়ার তারা ফলো করবে এবং অনার্স সেকেন্ড ইয়ার তারা এই ক্লাসটি ফলো করবে। এনভায়রনমেন্টাল বায়োলজির একটা চ্যাপ্টার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই পর্যন্তই রাখবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।